আমরা আসলে কে? আমাদের এই যে সত্তা, আমাদের আমি বলে যে অনুভূতিটা, এটা কি শুধুই আমাদের শরীর আর মস্তিষ্কের একটা খেলা, নাকি এর বাইরেও কিছু একটা আছে? ভাবুন তো, ইন্টারনেটের এক কোণায়, রেডিটের একটা ফোরামে ঠিক এই পুরনো প্রশ্নটাই নতুন করে এক মারাত্মক বিতর্কের জন্ম দিয়েছিল। চলুন এই গভীর আলোচনার ভেতরের দিকগুলো একটু ঘেঁটে দেখা যাক। তাহলে প্রশ্নটা কিন্তু খুব সহজ শোনাচ্ছে, তাই না? কিন্তু এর উত্তরটা হয়তো মহাবিশ্বের সবচেয়ে জটিল রহস্যগুলোর একটা। সত্যিটা কি? আমাদের আসল পরিচয়টা আসলে কি? তো আজকের এই বিশ্লেষণে আমরা প্রথমে আত্মার পক্ষে একটা ছোট্ট যুক্তি দেখব, তারপর মস্তিষ্ক বিভাজনের এক অদ্ভুত প্যারাডক্সের কথা জানব, এর জবাবে বিজ্ঞান আর দর্শন কি বলছে সেটাও দেখব। আচ্ছা, অস্তিত্ব শব্দটার মানেই বাকি, চেতনা নিয়ে বিভিন্ন সংস্কৃতি কি ভাবে, আর সব শেষে দেখব সেই প্রশ্নটা যার উত্তর আজও মেলেনি। সবকিছুর শুরু কিন্তু রেডিটের একটা পোস্ট থেকে। একজন ইউজার আত্মার অস্তিত্বের পক্ষে একটা যুক্তি দিলেন, আর সেখান থেকেই শুরু হলো এক মৌলিক বিতর্ক। চলুন সেই যুক্তির ভেতরে ঢোকা যাক। আচ্ছা, এই বিতর্কে ঠিকঠাক ডুব দেওয়ার আগে চলুন কয়েকটা শব্দ পরিষ্কার করে নিই, যাতে আমরা সবাই একই পাতায় থাকি। এখানে আত্মা বলতে বোঝানো হচ্ছে এমন এক অবস্তুগত জিনিস যা দিয়ে একজন ব্যক্তি তৈরি, আর ব্যক্তি মানে হলো যার চেতনা আছে। যৌগিক বস্তু হলো যার অনেকগুলো অংশ আছে, যেমন ধরুন একটা টেবিল, আর মৌলিক হলো যার আর কোনো অংশ নেই, যেমন একটা ইলেকট্রন। এখন আসা যাক সেই মূল যুক্তিতে। এটা আসলে একটা চিন্তার পরীক্ষা, মানে একটা থট এক্সপেরিমেন্ট। এটা তৈরি করা হয়েছিল আমাদের শারীরিক পরিচয়ের ধারণাকে একটা বড়সড় ধাক্কা দেওয়ার জন্য। শুধু একবার কল্পনা করুন, আপনার মস্তিষ্কটা শরীর থেকে বের করে একদম নিখুঁতভাবে দুটো ভাগে ভাগ করা হলো। এরপর মস্তিষ্কের প্রত্যেকটা অর্ধেক একটা করে নতুন, হুবহু আপনারই মতো দেখতে শরীরে বসিয়ে দেওয়া হলো। চলুন ব্যাপারটা ধাপে ধাপে দেখি। প্রথমে শরীর এ থেকে মস্তিষ্কটা বের করা হলো। তারপর সেটাকে বাম আর ডান এই দুই গোলার্ধে ভাগ করে ফেলা হলো। এরপর বাম গোলার্ধটা বসানো হলো শরীর বিতে, আর ডান গোলার্ধটা শরীর সিতে। আর ফলাফল, দুজন নতুন সম্পূর্ণ সচেতন মানুষের জন্ম হলো। আর এখানেই তৈরি হলো আসল প্যারাডক্সটা। মূল পোস্টদাতা ঠিক যা বলেছিলেন, দুইটা গোলার্ধই কিন্তু আপনি হওয়ার সব শর্ত পূরণ করছে। কিন্তু এটা তো একটা অবাস্তব কথা, একজন তো আর একই সাথে দুজন মানুষ হতে পারে না। তাহলে প্রশ্নটা হলো, এই দুজনের মধ্যে আসল আপনিটা কে? এই একটা প্রশ্নই পুরো বিতর্কের একেবারে কেন্দ্রে ছিল। তো এই কাল্পনিক যুক্তির জবাবে রেডিট কমিউনিটি কিন্তু চুপ করে বসে থাকেনি। তারা বাস্তব পৃথিবীর উদাহরণ আর দার্শনিক তত্ত্ব দিয়ে পাল্টা যুক্তি দিতে শুরু করল। চলুন দেখি সেই প্রতিক্রিয়াগুলো কেমন ছিল। স্নায়ুবিজ্ঞান থেকে বেশ কিছু জোরালো যুক্তি উঠে আসে, যেমন স্প্লিট ব্রেন রোগীদের কথাই ধরুন। বাস্তবে যখন মস্তিষ্কের দুই অংশের সংযোগ কেটে দেওয়া হয়, তখন দুটো আলাদা চেতনার জন্ম হতে দেখা যায়। আবার ফিনিয়াস গেজের সে বিখ্যাত ঘটনাটা, যেখানে একটা দুর্ঘটনায় মস্তিষ্কে আঘাত পাওয়ার পর তার ব্যক্তিত্বই আমূল বদলে গিয়েছিল। কিংবা ধরুন আলজাইমার্স রোগের কথা। আচ্ছা, আত্মা যদি অবিনশ্বর হয়, তার যদি নিজস্ব স্মৃতি থাকে, তাহলে মস্তিষ্কটা নষ্ট হওয়ার সাথে সাথে সেই স্মৃতি, সেই ব্যক্তিত্ব সবকিছু কেন হারিয়ে যায়? একজন ইউজার তো দারুণ একটা কথা বললেন। তিনি বললেন, আরে এটা তো সেই প্রাচীন গ্রিক প্যারাডক্স থিসিয়াসের জাহাজের মতোই একটা ব্যাপার। মানে একটা জাহাজের সব কাঠ যদি এক এক করে বদলে ফেলা হয়, ওটা কি আর একই জাহাজ থাকে? ঠিক সেভাবেই আমাদের পরিচয়টাও হয়তো এতটা স্থির কিছু নয় যতটা আমরা ভাবি। তার মানে পুরো বিতর্কটা আসলে দুটো মূল ধারণার লড়াইয়ে পরিণত হল। একদিকে বলা হচ্ছে ব্যক্তি হলো একটা অবিভাজ্য মৌলিক আত্মা, আর অন্যদিকে বলা হচ্ছে না, ব্যক্তি কোনো স্থির বস্তু নয়, বরং এটা একটা চলমান প্রক্রিয়া, অনেকটা কম্পিউটারের হার্ডওয়্যারের উপর চলতে থাকা একটা সফটওয়্যারের মতো। এরপর বিতর্কটা কিন্তু আরও গভীরে চলে গেল। প্রশ্ন উঠল, আচ্ছা, একজন ব্যক্তি কি আদৌ কোনো বস্তু? মানে অস্তিত্ব বলতে আমরা আসলে ঠিক কি বুঝি? এখানেই মেরিওলজিক্যাল নাইহিলিজম নামে একটা বেশ জটিল দার্শনিক ধারণা চলে আসে। সহজ করে বললে এই আইডিয়াটা হলো, টেবিল, চেয়ার, এমনকি আমাদের শরীরের মতো যৌগিক বস্তুগুলোর আসলে কোনো স্বাধীন অস্তিত্বই নেই। একমাত্র মৌলিক কণাগুলোরই সত্যিকারের বা কঠিন অস্তিত্ব আছে। এই স্লাইডটা দেখুন, দুটো ধারণার পার্থক্যটা পরিষ্কার হয়ে যাবে। হার্ড এক্সিস্টেন্স বা কঠিন অস্তিত্ব হল সেই সব জিনিসের যা আমাদের ভাবনা বা উপলব্ধির উপর নির্ভর করে না, যেমন ধরুন মৌলিক কণা। আর সফট এক্সিস্টেন্স বা নরম অস্তিত্ব হল কণার একটা নির্দিষ্ট সজ্জাকে দেওয়া আমাদের একটা নাম বা ধারণা মাত্র, যেমন টেবিল বা ব্যক্তি। এই বিষয়ে দুই পক্ষের অবস্থান ছিল একেবারে দুই মেরুতে। মূল পোস্টদাতার যুক্তি ছিল, আমাদের ধারণা বদলালে তো আমার অস্তিত্ব শেষ হয়ে যাবে না, তাই আমার কঠিন অস্তিত্ব আছে।
এর জবাবে প্রতিপক্ষ বলল, মেরিওলজিক্যাল নাইহিলিজমের চশমা দিয়ে দেখলে আপনি বলে আসলে কিছুই থাকে না। কিন্তু ভাববেন না, এই বিতর্কটা শুধু ইন্টারনেট ফোরামের কিছু মানুষের তাত্ত্বিক লড়াই। আমি কে, এই প্রশ্নটা তো মানব ইতিহাসের সবচেয়ে পুরনো আর গভীর প্রশ্নগুলোর একটা। পৃথিবীর নানা প্রান্তে হাজার হাজার বছর ধরে বিভিন্ন সংস্কৃতি আর বিশ্বাস এই একই রহস্যের উত্তর খুঁজে চলেছে। চলুন সেদিকেও একটু তাকানো যাক। যেমন ধরুন, ইসলাম ধর্মে রূহ বা আত্মার ধারণা আছে, যা ঘুমের সময় আল্লাহ তুলে নেন এবং জাগার পর ফিরিয়ে দেন, যেন চেতনা শরীর থেকে আলাদা হতে পারে। আবার একটা বাংলা সূত্র ক্লিনিক্যাল ডেথ আর বায়োলজিক্যাল ডেথের মধ্যে একটা পার্থক্য দেখাচ্ছে, যেখানে চেতনা হয়তো মৃত্যুর পরেও কিছুক্ষণ থাকতে পারে। অন্যদিকে বৌদ্ধ বা দাও দর্শনের মতো প্রাচ্যের দর্শনগুলো তো সরাসরি বলছে যে আমাদের এই আমি বা আমিত্বের ধারণাটাই আসলে এক ধরনের ভ্রম, যা পার করা সম্ভব। দেখুন, পদগুলো আলাদা হলেও সবাই কিন্তু এক জায়গাতে এসে মিলছে। আমাদের এই আমি সত্তাটা হয়তো ততটা অখণ্ড বা স্থায়ী নয় যতটা আমরা মনে করি। এই চার্টটা দেখুন, এটা একটা গবেষণার ফল দেখাচ্ছে, যা আমাদের মন আর শরীরের সংযোগটা খুব পরিষ্কারভাবে তুলে ধরে। এখানে দেখা যাচ্ছে যারা নিয়মিত ধ্যান বা মেডিটেশন করেন, ফ্লু ভ্যাকসিনের পর তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার হার অন্যদের চেয়ে বেশ খানিকটা বেশি। এর মানে কিন্তু এই না যে আত্মার অস্তিত্ব প্রমাণ হয়ে গেল, কিন্তু এটা খুব স্পষ্টভাবে দেখাচ্ছে যে আমাদের মন আর শরীর এই দুটোকে পুরোপুরি আলাদা করে ভাবার সুযোগ নেই। এদের মধ্যে একটা গভীর এবং পরিমাপযোগ্য সম্পর্ক আছে। তো এত সব যুক্তি, পাল্টা যুক্তি আর এত ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির পর আমরা শেষ পর্যন্ত কোথায় এসে দাঁড়ালাম? সত্যি বলতে কি, মূল প্যারাডক্সটা কিন্তু অমীমাংসিতই থেকে গেল। একজন ব্যক্তি ভৌত প্রক্রিয়া হোক বা অভৌত আত্মা, তার পরিচয়, তার বিভাজন এবং তার ধারাবাহিকতার সমস্যাটা কিন্তু একই রকম বিভ্রান্তিকর। কোনো পক্ষই এর কোনো সহজ উত্তর দিতে পারেনি। তাহলে এই বিশাল আলোচনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, এই পরিচয়ের সংকটটা কোনো নতুন কিছু নয়, এটা থিসিয়াসের জাহাজের মতোই এক ক্লাসিক দার্শনিক সমস্যা। দ্বিতীয়ত, আধুনিক স্নায়ুবিজ্ঞান আমাদের দেখাচ্ছে যে আমাদের আমি অনুভূতিটা মস্তিষ্কের সাথে কতটা ওতপ্রোতভাবে জড়িত। তৃতীয়ত, এই পুরো বিতর্কের চাবিকাঠিটা হয়তো অস্তিত্ব শব্দটার সংজ্ঞার মধ্যেই কোথাও লুকিয়ে আছে। আর সবশেষে এটা পরিষ্কার যে এই প্রশ্নটা কোনো এক পক্ষের নয়, বরং বিজ্ঞান, দর্শন এবং ধর্ম সবাইকে একইভাবে ভাবায়। তাহলে শেষ প্রশ্নটি হল, আমাদের এই আমিত্ব বা সেলফ কি আসলেই এক অবিভাজ্য আত্মা, নাকি এটা একটা জটিল প্রক্রিয়া, অথবা পুরোটাই ভাষার তৈরি একটা ভ্রম? উত্তরটা হয়তো আমাদের এখনও অজানা।